নজর রাখবো শিয়ালদা স্টেশন থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার। শিয়ালদায় অস্ত্র সহ এসটিএফ এর জালে এক অস্ত্র সহ পাকড়াও মালদার বাসিন্দা। ব্যাগে করে জামা কাপড়ের আড়ালে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার শিয়ালদা স্টেশন থেকে। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, এসটিএফ এর একটা বড়সড় সাফল্য বলাই যায়। শিয়ালদা স্টেশন থেকে যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, যে ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে, কি তার পরিচয়, কি জানা যাচ্ছে, কখন এই ঘটনা ঘটলো? জুনেলা, সকাল 5টা 18-তে হাটেবাজার এক্সপ্রেস আজকে শিয়ালদা স্টেশনে পৌঁছানোর পরেই শিয়ালদা স্টেশনে এই চাঞ্চল্য দেখতে পাওয়া যায় এবং তারপরেই শিয়ালদা স্টেশনের ঠিক বাইরেটাতে যেখানে ট্যাক্সির পার্কিং লট রয়েছে সেইখানেই এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শেখ হাসান মূলত এই অস্ত্রের ক্যারিয়ার হিসেবেই আপাতত পুলিশের তরফে যে তথ্য উঠে আসছে সেই অনুযায়ী আমরা জানতে পারছি মূলত অস্ত্র বিভিন্ন জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর ক্যারিয়ারের কাজই এই শেখ হাসান করত। এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, বিহারের থেকে এই অস্ত্র পশ্চিমবঙ্গের মালদা হয়ে কলকাতায় ঢোকানোর কাজ চলছিল। তার মধ্যেই মালদা থেকে এই কলকাতা পর্যন্ত নিয়ে আসার কাজের দায়িত্ব নিয়েছিল মালদার বাসিন্দা শেখ হাসান। এবং যে অস্ত্রগুলো এই মুহূর্তে উদ্ধার হয়েছে, তুমি দেখতে পাচ্ছ সামনেই রাখা রয়েছে সেই অস্ত্রগুলো, 9mm পিস্তল বেশ কয়েকটি এবং 2টি 1 শটার পিস্তল, এইগুলো এখানে এই মুহূর্তে উদ্ধার হয়েছে। এবং এই অস্ত্রগুলোকে মূলত উদ্ধার করে আপাতত সিজার লিস্ট তৈরির কাজ চালাচ্ছে কলকাতা পুলিশের এসটিএফ এর আধিকারিকরা। মূলত যেটা জানতে পারা যাচ্ছে, আজকে সকালবেলা যখন হাটেবাজারে এক্সপ্রেস আসে তার অনেক আগে থেকেই, অর্থাৎ ট্রেনে করেই যখন সে এই জিনিসপত্র নিয়ে আসছিল, ঠিক সেই সময় তাকে তার গতিবিধির ওপর পুরোপুরি নজর রেখেছিলেন কলকাতা পুলিশ এসটিএফ এর আধিকারিকরা। ঠিক যখন ট্রেনটা কলকাতাতে এসে পৌঁছয়, শিয়ালদা স্টেশনে ট্রেন ঢোকে, তারপরই তাকে একেবারে হাতে নাতে পাকড়াও করা হয়। যে কালো ব্যাগটা রাখা রয়েছে অভিযুক্তের সামনে, সেই কালো ব্যাগের মধ্যে তার জামা কাপড় ছিল এবং জামা কাপড়ের মধ্যে ভাঁজে ভাঁজে এই অস্ত্রগুলোকে লোকানো ছিল। বের করে যখন আধিকারিকরা যখন চেক করেন, তখনই কিন্তু এই অস্ত্রগুলো তাদের নজরে আসে এবং এই অস্ত্রগুলো প্রত্যেকটা অস্ত্রই কিন্তু আপাতত উদ্ধার করা হয়েছে এবং এই সিজার লিস্ট তৈরি করে আজকে আদালতে পেশ করা হবে অভিযুক্তকে। এবং অভিযুক্তকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়ে কে কে এর পেছনে যুক্ত, কি কি উদ্দেশ্য রয়েছে এর পেছনে, এতগুলো অস্ত্র কলকাতায় নিয়ে আসা হয়েছিল অন্য কোথাও পাঠানোর জন্য নাকি এখানে কোনো নাশকতার জন্য, সেই সমস্ত দিক কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখার চেষ্টা করছেন। একটা বিষয় একটু জানতে চাইবো, যে ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে তার কি আগে কোনো রকম ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এই তথ্যগুলো তখনই পাওয়া সম্ভব যখন এই তদন্তকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং গ্রেফতারির পরে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করবে। আজকে আদালতে পেশ করার পর এই শেখ হাসানকে নিজেদের হেফাজতে চাইবেন কলকাতা পুলিশ এসটিএফ এর আধিকারিকরা এবং তারপরেই তার সম্পর্কে বিস্তারিত তথ্য, যে এর আগেও এই ধরনের ক্রিমিনাল রেকর্ড তার রয়েছিল কিনা, কিংবা এই ধরনের ক্রিমিনাল রেকর্ড থাকলে এর আগে কোন কোন গ্রুপের সঙ্গে সে কাজ করত, এই সমস্ত দিকগুলো কিন্তু খতিয়ে দেখা সেক্ষেত্রে সম্ভব হবে। আপাতত তাকে গ্রেফতার করা হয়েছে, তার কাছ থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলোকে সিজ করা হচ্ছে এবং এই সমস্ত কিছু নিয়ে একটা যে ফর্মাল যে প্রসিজার থাকে সেই প্রসিজার আপাতত ফলো করে এই সিজার লিস্ট তৈরি করা হচ্ছে। বেশ, ধন্যবাদ সানিক। নদিয়ার পলাশীপাড়া, এখানে নথি ছাড়াই দেওয়া হয়েছে একের পর এক বার্থ সার্টিফিকেট। এই অভিযোগে গ্রেফতার বিজেপি পরিচালিত পঞ্চায়েতের এক কর্মী। বেশ কয়েকদিন গা ঢাকা দেওয়ার পর শেষমেশ পুলিশের জালে। নদিয়ার তেহট্ট 2 নম্বর ব্লকের সাহেবনগর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত। পলাশীপাড়া থানা এলাকার এই পঞ্চায়েত থেকে নথি ছাড়াই একের পর এক বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে গ্রেপ্তার করা হয় সেই পঞ্চায়েতেরই কর্মী রাজীব বিশ্বাসকে। তার বাড়ি তেহট্টের বাগাখাল এলাকায়। মাস কয়েক আগে ভোটার তালিকায় নাম তুলতে হরিণঘাটার এক ব্যক্তি আবেদন করেন, নথি হিসেবে বার্থ সার্টিফিকেট দেন। ভেরিফিকেশনের সময় বার্থ সার্টিফিকেট দেখে সন্দেহ হয় পুলিশের। তারা জানতে পারে সাহেবনগর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এরপর 6 মার্চ সাহেবনগর পঞ্চায়েতে যায় হরিণঘাটা থানার পুলিশ।
তদন্তে উঠে আসে এই পঞ্চায়েত থেকে নথি ছাড়াই একাধিক বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। পঞ্চায়েতের কর্মী রাজীব বিশ্বাসের দিকে আঙুল ওঠে। তার বিরুদ্ধে বিডিও অফিসে লিখিত অভিযোগ জানান বিজেপি পরিচালিত পঞ্চায়েতেরই এক কংগ্রেস সদস্য। পলাশীপাড়া থানায় অভিযোগ জানান বিডিও। এরপর থেকেই বেপাত্তা পঞ্চায়েত কর্মী রাজীব বিশ্বাস। শনিবার রাতে তেহট্ট বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে পলাশীপাড়া থানার পুলিশ। এফআইআর এর মধ্যে আরও কিছু নাম আছে, সেটা আমরা এখনও সেখানের মধ্যে বলছি না। আরও কিছু লোকের ইনভলভমেন্টও সেখানে থাকতে পারে, কিন্তু প্রাথমিক অবস্থায় যতক্ষণ পর্যন্ত তদন্ত এগিয়েছে তো তখন পর্যন্ত আমরা এরই সেখানের মধ্যে সেখানে প্রত্যক্ষ যোগাযোগ পেয়েছি এবং তার বেসিসে তাকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ জানিয়েছে 2018 থেকে নথি ছাড়াই অনেককে বার্থ সার্টিফিকেট দিয়েছেন পঞ্চায়েত কর্মী রাজীব বিশ্বাস। বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে শিশুর জন্ম বাড়িতে। 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত ডেট বার্থ সার্টিফিকেট ওই ব্যাপারটাই দেখে। হরিণঘাটা থানার পুলিশের মাধ্যমে আমরা প্রথম জানতে পারি এবং বারবার রাজীব বিশ্বাসকে সাবধান করা সত্ত্বেও আমাদের কথা শোনেনি। ডেট বার্থ সার্টিফিকেট ইস্যু করার সময় যে একটা ওটিপি ফোনে আসে, সেই ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারের জায়গায় রাজীব বিশ্বাসের ফোন নাম্বারটাই ছিল এবং ওটিপিটাও ওর ফোনেই আসতো। আমরা দুর্নীতির বিরুদ্ধে। এর আগে নদিয়ারি চাপড়ার হৃদয়পুরে পঞ্চায়েত থেকে নথি ছাড়াই শয়ে শয়ে জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ওঠে। সেখানেও গ্রেপ্তার করা হয় পঞ্চায়েত কর্মী আশিস কর্মকার সহ 3 জনকে। নদিয়ার হাঁসখালি ব্লক সম্প্রতি এখানকার বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে 4888টি জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় পঞ্চায়েত সচিব সহ 4 জনকে। এরকম জাল বার্থ সার্টিফিকেট নিয়ে বাড়ছে উদ্বেগ, কারণ নথি ছাড়াই হাতে বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী থেকে জঙ্গিরা। সেই বার্থ সার্টিফিকেট দিয়ে তৈরি করে ফেলছে আধার কার্ড এবং ভোটার কার্ড। বার্থ সার্টিফিকেট দেখে তৈরি করে নিচ্ছে পাসপোর্টও। অর্থাৎ এদেশে পরিচয়পত্র পেতে বড় হাতিয়ার জাল বার্থ সার্টিফিকেট। পলাশীপাড়ে এরকমই নথি ছাড়া বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। গ্রেপ্তার পঞ্চায়েত কর্মী। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার আর সন্তানের নাম বন বিভাগ। এরকম কখনো কি দেখেছেন? দেখুন আলিপুরদুয়ারে ঠিক কি হয়েছে, সরকারি নথিতে কি লেখা। বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। ভাবতে পারছেন, এটা সরকারি নথি, তাতেই লেখা বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। আলিপুরদুয়ারের একাধিক সরকারি নথিতে পাট্টা প্রাপকের নামের জায়গায় লেখা বন বিভাগ, আর পাট্টা প্রাপকের বাবার নামের জায়গায় লেখা পশ্চিমবঙ্গ সরকার। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ জঙ্গল লাগোয়া এলাকার বিস্তীর্ণ জায়গায় বনবস্তি। কয়েক বছর আগে এখানকার বাসিন্দাদের পাট্টা দেওয়ার কাজ শুরু করে রাজ্য সরকার। সেই পাট্টার নথিতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। স্থানীয়দের দাবি, গত 2 বছর ধরে এমনই নথি দেওয়া হচ্ছে। যে পাট্টাগুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়ালের নামে আসবে। 2017-18 থেকে নিয়ে মোটামুটি 21-22 পর্যন্ত যে পাট্টাগুলো বিতরণ করেছে সেটা তো ঠিক ছিল। 2022-এর পরে 22-23-24-এর যে পাট্টাগুলো বিলি করেছে তার মধ্যে জমির মালিকের নাম বন বিভাগ, বাপের নাম পশ্চিমবঙ্গ সরকার। আমরা অবাক হই। নিজের জমিতে নিজের নাম না থাকলে আর বাবার নাম যদি না থাকে তাহলে কোনো জায়গায় একটা অ্যাকসেপ্ট হবে না। এটা প্রশাসনের গাফিলতির জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে সেটা আমরা বুঝি না, কিন্তু এটা আমরা এটা মনে করছি যে এটা ওনাদের দেওয়ার ইচ্ছা নেই, তার জন্য এইভাবে করা হচ্ছে। জঙ্গল লাগোয়া এই সব জমি বন দপ্তরে। এই জমিরই পাট্টা দেওয়া হচ্ছে বনবস্তির বাসিন্দাদের। সেখানেই এই সব লেখা। एक्चुअली उसमें नॉर्मली पट्टा में हर जगह में मतलब इवन अदर स्टेट्स का भी पट्टा में फॉरेस्ट डिपार्टमेंट ही लिखता है, क्योंकि लैंड का स्टेटस रिजर्व फॉरेस्ट ही रहता है पट्टा में। फॉरेस्ट राइट्स एक्ट में राइट टू यूज जो है वो पट्टा होल्डर को मिलता है होमस्टेड के लिए और कल्टीवेशन के लिए। लेकिन लैंड का स्टेटस, लीगल स्टेटस तो फॉरेस्ट ही रहेगा, रिजर्व फॉरेस्ट रहेगा। तो बंगाल का नहीं, हर स्टेट का, एवरी स्टेट पट्टा जो फॉरेस्ट पट्टा इशू होता है उसमें ऐसा ही लिखा आता है। होमस्टेड के लिए जो एरिया डिमार्केटेड है उसमें घर बना सकता है और कल्टीवेशन खेती भी कर सकता है, ये दोनों के लिए राइट दिया हुआ है। বন দপ্তরের অফিসার বোঝাতে চাইছেন এটাই নাকি নিয়ম,
তাহলে 2011 সালে দেওয়া পাট্টার নথি অন্যরকম কেন? দেখুন ভালো করে। 21 সালে যখন পাট্টা দেওয়া হয়েছিল তখন নথিতে কি লেখা ছিল? 2021 সালের নথিতে পাট্টা প্রাপকের নাম এবং বাবার নাম স্পষ্ট করে লেখা। তাহলে এখন বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার আর সন্তানের নাম বন বিভাগ হলো কিভাবে? নর্থ বেঙ্গল ছাড়াও তো পুরো পশ্চিমবঙ্গে পাট্টা দেওয়া হচ্ছে, সেখানে দখলদার হিসেবে পাট্টাদারের নামই থাকে। আর যেহেতু এটা পাট্টা জমি, মালিকানা সবসময় সরকারের পক্ষে থাকবে, ওই টার্মস অ্যান্ড কন্ডিশন এটা সরকার ভোগ দখলের জন্য দেওয়া হয়। কিন্তু আমি এই প্রথমবার কোথাও মানে যে পাট্টাধারী নাম তার নাম বন বিভাগ আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার দেখলাম, যেটা সত্যি হাস্যকর। আমার আশা করবো যে কনসার্ন অথরিটি এটা নিশ্চয়ই তারা রেকটিফাই করবে, অ্যাজ পার দ্য ল অ্যান্ড শিডিউল সেটা তারা মেনে নতুন করে পাট্টা ইস্যু করবে। বক্সা টাইগার রিজার্ভ 760 বর্গ কিলোমিটারের জঙ্গল লাগোয়া 45টি বনবস্তি, কয়েক হাজার পরিবার থাকে। জঙ্গলের সঙ্গে বাসিন্দাদের পুরনো সম্পর্ক, তাদের পাট্টা দিচ্ছে রাজ্য সরকার। তাতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ, পাট্টা প্রাপকের বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সরকারি নথিতে এরকম নাম বিভ্রাট কিভাবে সম্ভব? কার ভুলে এরকম নাম বিভ্রাট? প্রশ্ন অনেকেরই। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।